প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, দুজনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একজন হলেন প্রফেসর সাঈদ ফেরদৌস, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নৃবিজ্ঞান পড়ান। আরেকজন রয়েছেন প্রফেসর চৌধুরী সাইমা ফেরদৌস, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেসে শিক্ষক। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রফেসর সাঈদ ফেরদৌস, আপনি জানেন যে কোনো কারণেই নয়, বাস্তব কারণেই ঢাকা দিল্লির একটা টানাপোড়েন চলছে, বিশেষ করে 5ই আগস্টের পর। সহজভাবে যেটা আলোচনা হচ্ছে এবং যেটা সত্য সেটি হলো যে দিল্লি শুধু একটি দলের সঙ্গে সম্পর্ক রাখত এবং এই সম্পর্ক রাখতে গিয়ে তারা এই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দিল্লি, এবং এদেশের মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের পক্ষে দাঁড়িয়েছিল দিল্লি। এখন 5ই আগস্টের পরে যে পরিবর্তন এসছে, একটা বড় ধরনের পরিবর্তন এসছে, সেখান থেকে এখন দিল্লি বেরিয়ে আসার চেষ্টা করছে। এরা কূটনৈতিকভাবে তাদের যে দৌড়াদৌড়ি সেটা আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে তাদের বয়ানও কিছুটা পাল্টে যাচ্ছে। তারা এখন জনগণের সাথে সম্পর্ক রাখতে চায়। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে তারা একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। আপনারা জানেন কদিন আগে ঢাকার যে তাদের হাই কমিশনার প্রণয় বার্মা, উনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে অনেক কথাবার্তা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটা সংস্থা যেটার নাম হলো এএনআই। এই সংস্থাটি কিন্তু গদি মিডিয়া হিসেবে খুব পরিচিত এবং কট্টর বিজেপি সমর্থক। যেটা প্রশ্নটা হলো যে এই সাক্ষাৎকারের পরে বা এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল যে কথাটা বলেছেন সেটি হলো যে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। আপনার কি মনে হয় বরফ আসলে গলতে শুরু করেছে বিএনপির সঙ্গে দিল্লির? আগে যদি উত্তরটা একটা বাক্যে দিতে হয় তাহলে উত্তরটা হচ্ছে যে সময় বলে দেবে, কারণ ইটস টু আর্লি টু কমেন্ট। কেননা আসলে যে দীর্ঘদিনের একটা সম্পর্কের ধারাবাহিকতা বাংলাদেশের সাথে দিল্লির ছিল, যেটা আপনি বললেন স্পষ্টতই, একটা নির্দিষ্ট রেজিমের সাথে, এবং সেই রেজিমকে ভোটারবিহীন নির্বাচন পার করে দেয়া, টিকিয়ে রাখতে নানাভাবে সাহায্য করা, এবং এগুলো কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেও আর ছিল না। কারণ ভারতীয় পররাষ্ট্র সচিব ওই ভদ্রমহিলা এসেছিলেন সুজাতা, তারপর 2014, হ্যাঁ, তারপরে ধরেন আমাদের এখানকার পররাষ্ট্রমন্ত্রী, তারা যে ভাষায় কথাবার্তা বলেছেন, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ছিল, এগুলো এমনকি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে না। তো ফলে এইরকম একটা বাংলাদেশের দিক থেকে একটা নতজানু সম্পর্ক ছিল ভারতের সাথে, এবং সেইটার মধ্যে দিয়েই ভারত নিশ্চিত করছিল তাদের অর্থনৈতিক, রাজনৈতিক সকল রকমের স্বার্থ দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের মাধ্যমে। এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সংক্ষুব্ধ ছিলাম, আমরা কম বেশি বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ সংক্ষুব্ধ ছিল। হ্যাঁ, তো সেইটা মানে এখন রাতারাতি আমল বদলেছে তাই ভারত সরে আসবে, এইটা আসলে আমি চট করে এত ব্ল্যাঙ্ক চেক রেখে দিতে চাই না। কারণ হচ্ছে এটা সময়ের ব্যাপার। কারণ হচ্ছে এখনও শেখ হাসিনা ভারতেই আশ্রয় পেয়ে আছেন। ভারত বলেনি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দেবে না, ভারত বলেনি যে হাসিনাকে আপনারা ফিরিয়ে নিয়ে যান, এ কথা ভারত বলেনি। বরং ফেরাবার কথা হলে কি হবে সেই হাইপোথেটিক্যাল প্রশ্নেও ভারতের পলিসি মেকাররা কোনো পরিষ্কার উত্তর দেননি। হ্যাঁ, যে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে আমরা কূটনৈতিক নিয়মকানুন দেখে সে ব্যাপারে সিদ্ধান্ত দেব, কিন্তু তারা বলেছেন এটা নিয়ে গড়িমসি একটা। তো ফলে এই অস্পষ্টতাগুলো আছে। এখন হ্যাঁ, এটা হতে পারে যে আগামী দিনের সম্ভাব্য স্টেক হোল্ডার যদি হয় বিএনপি, কিংবা আগামী দিনের সম্ভাব্য স্টেক হোল্ডার যদি হয় অন্য কোনো দল, ভারত চাইবে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে রাখতে। ভারত চাইবে যে ডক্টর ইউনূস এবং তার সরকারের সাথে, ইন্টারাইম গভর্নমেন্টের সাথেও এক ধরনের সুসম্পর্ক রক্ষা করতে ভারত চাইবে। কিন্তু এই চাওয়াটা কতটা স্ট্র্যাটেজিক্যাল, কতটা আসলে একেবারে নিজের পজিশন অল্টার করা, এটা আসলে বুঝতে হবে আমাদের। কারণ এখন পরিস্থিতি বদলেছে, তাই কিছু জিনিস তাদেরকে চাইতে হচ্ছে, না চেয়ে কোনো উপায় নেই। হ্যাঁ, বা এখন মুখ রক্ষা করতেও কিছু জিনিস চাইতে হচ্ছে। কিন্তু এইখানে এই চাওয়ার পেছনে তাদের সত্যিকার অর্থে উপলব্ধি আছে কিনা, ধরেন এই উপলব্ধি আছে কিনা, এবং এই উপলব্ধির কোনো গুরুত্ব কূটনীতিতে আছে কিনা যে বাংলাদেশের জনগণ কায়মনো বাক্যে ভারতের ইন্টারফারেন্সকে ঘৃণা করে বা চায় না। ভারতের জনগণের প্রতি আমাদের কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বিদ্বেষ নেই, তাদের প্রতি বাংলাদেশের জনগণ বন্ধুভাবাপন্ন। কিন্তু বাংলাদেশের জনগণ কোনোভাবেই বাংলাদেশের অর্থনীতিতে, রাজনীতিতে, বাংলাদেশের সামাজিক জীবনে ভারতের হস্তক্ষেপ চায় না। এমন
অবিশ্বাস এই পর্যায়ের আছে ভারতকে নিয়ে যে বাংলাদেশে সংঘটিত বড় বড় রাজনৈতিক টালমাটাল হওয়ার মতো ঘটনা, বড় বড় ঘটনার ক্ষেত্রে মনে করা হয় যেখানে ভারতের ইন্ধন আছে বা ভারতীয় সংস্থাগুলোর ইন্ধন আছে। এই রকম অবিশ্বাসের সম্পর্ক ভারত উপলব্ধি করে কিনা যে এটা শুধু লিপ সার্ভিসের ব্যাপার না, এটা শুধু মুখের কথার ব্যাপার না, মুখে বললাম যে আমরা বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাই, হ্যাঁ, বা মির্জা ফখরুলের সাথে একটা বৈঠক করতে হয় তাই করলাম, এটা যে আসলে ওই রকম ব্যাপার না, এটা যে তার চাইতে গভীরতর, সেই উপলব্ধি ভারতের আছে কিনা। যদি থাকে তার প্রমাণ যদি তারা আগামী 1 বছর 2 বছরে দিতে পারেন, তখন বলা যাবে যে হ্যাঁ সম্পর্ক উন্নতি হচ্ছে। কিন্তু হ্যাঁ, এই কথা সত্য যে বাস্তবতা যেহেতু বদলেছে, হয়তো ভিন্নভাবে চিন্তাভাবনা করতে হতে পারে, হ্যাঁ, কিন্তু সেই চিন্তাভাবনায় কতটা ভারত নিজের আগের অবস্থানকে এখনও অটুট রাখার কথা ভাবছে আর কতটা ভারত সত্যিকার অর্থে অল্টার করার কথা ভাবছে বা বদলানোর কথা ভাবছে, এটা আসলে সময় না গেলে আমরা বুঝতে পারবো না। প্রফেসর চৌধুরী সাইমা ফেরদৌস ওই সাক্ষাৎকারে আরেকটা কথা বলেছেন মির্জা ফখরুল, যে দিল্লি এক জড়িতে সব ডিম রাখা, কূটনৈতিক ভাষায় যে শব্দটা ব্যবহার করা হয় সেটা এতদিন দিল্লি রেখে এসেছে বাংলাদেশ প্রসঙ্গে। তাদের উচিত আসলে জনগণের সাথে সম্পর্ক রাখাটা। আমার মনে হয় তিনি যথার্থই বলেছেন এবং আমি সাইদ ভাইয়ের সাথে একমত যে সেটা সময় বলে দেবে। আমাদের সন্দেহটা যেখানে, যেটা আমরা বলি না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ব্যাপারটা হয় ওনারা যখন এক জায়গায় একটা দিক থেকে আলোচনায় বসছেন, আমিও একমত, বরফ কিছুটা হয়তোবা গলতে শুরু করেছে। আবার একই সাথে তো আমরা বলবো অমিত শাহ তো অস্বস্তিকর একটা মন্তব্য তিনি করেছেন, অশোভন মন্তব্য করেছেন। হ্যাঁ, সেটা গত 15 বছর ধরে আমাদের সাথে যে সম্পর্কের অবনতি হয়েছে, সেটা আমি বলবো যে জনগণের সাথে জনগণের সম্পর্কের অবনতি হয়নি, বরং যে একটা অসম একটা সম্পর্ক বিরাজ করছিল, তার পরবর্তীতে তাদের ভারতের পক্ষ থেকে যে রিয়াকশনটা হয়েছে, সেটা বরং তারা যদি বুঝতে পারে যে এটা অশোভন ছিল। আমরা তার প্রতিবেশী রাষ্ট্র, আমরা তার বন্ধু ভাবাপন্ন, আমরা আগেও ছিলাম, এখনও আছে, কিন্তু তারা যদি আমাদের কাছ থেকে, ভারত যদি বাংলাদেশের কাছ থেকে একই রকম নত একটা ভঙ্গিমা, অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যা দাবি একটাই, আমাকে ক্ষমতায় রাখো, বাদবাকি দেশ তোমার হাতে তুলে দিলাম, এই অবস্থা যে টিকতে পারবে না, এটা ভারতের কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি করা পলিসি মেকাররা যারা আছেন তারা যত দ্রুত বুঝতে পারবেন ততই ভালো। এবং বাংলাদেশের জনগণ এখানে কিন্তু, আমরা বৈষম্য বিরোধী যেটা বলছি, এখনকার পরিস্থিতি আপনি বোঝার চেষ্টা করেন, আমরা কিন্তু বাংলাদেশের জনগণ বিভিন্ন দল মত ভিন্নতাকে অ্যাপ্রিসিয়েট করছে, একসাথে কিন্তু সবাই আলোচনায় বসছে। তাহলে ভারতকেও তারা যদি বুঝে, বাংলাদেশের জনগণকে বুঝতে হলে বিএনপিকে বুঝতে হবে, বাংলাদেশের জনগণের আরও যারা বিভিন্ন দলমত আছে তাদেরকেও বুঝতে হবে। কোনোভাবেই একটা দলের কথা শুনে চলা এবং আশা করা যে বাংলাদেশ কখনো তার পিছনে ফেলে আসা পুরনো 15 বছরের রেজিমে কখনো ফেরত যাবে, এটা কিন্তু হবে না। সুতরাং তারা বসেছে আশাবাদী, তবে এখনো সন্দিহান। আসলেই তারা কতটুকু বাস্তবে করবে সেটা সময় বলে দেবে। প্রফেসর সাইদ ফেরদৌস, আপনি একটা প্রসঙ্গ উঠিয়েছিলেন, সেই প্রসঙ্গেও কিন্তু মির্জা ফখরুল বলেছেন যে তারা হাসিনা এখন দিল্লিতে রয়েছেন বা ভারতে রয়েছেন, দিল্লিতে কিনা আমরা জানি না, কিন্তু ভারতে রয়েছেন। সেখানে ইন্ডিয়া তাকে ফেরত দেবে কি দেবে না, এই প্রশ্ন তো এসছে বড়ভাবে। উনি বলেছেন যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ, সেগুলোর মুখোমুখি হতে তাকে ফেরত আনা উচিত এবং জবাব দিয়ে তাকে আনা উচিত। মির্জা ফখরুল কিন্তু ওই কথাটা বলেছেন, আপনি যেটা বলেছেন। ডক্টর ইউনূস কিন্তু একই কথা বলেছেন নিউ ইয়র্কে। উনি গত বুধবার ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে বক্তব্য রাখছিলেন, সেইখানে কিন্তু এই বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে হাসিনাকে আপনারা ফেরত চাইবেন কিনা। উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে যদি তার অপরাধ থাকে তাহলে তো বিচারের মুখোমুখি হতেই হবে। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেটা তো আমি মনে করি ডক্টর ইউনূস কিংবা মির্জা ফখরুল ওনারা এটা বলেছেন, এটা তো আসলে বাংলাদেশের জন আকাঙ্ক্ষারই প্রতিফলন। বাংলাদেশের মানুষ তো মনে করে, কারণ এতগুলো মানুষের, এত বছরের অনাচার এবং সর্বশেষে এতগুলো মৃত্যু
এবং বাংলাদেশের প্রায় সমস্ত প্রাতিষ্ঠানিক অর্জনকে ধূলিসাৎ করে দেওয়া, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দেওয়া। আমরা বুঝি বিশ্ববিদ্যালয় দিয়ে, হ্যাঁ, আমরা বুঝি বিচার বিভাগ দিয়ে, আপনার রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনি আমি বুঝি যে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী, হ্যাঁ, বিচার বিভাগ, সমস্ত কিছুকে ভেঙে দেওয়া হয়েছে। এগুলো যারা করলেন তাদেরকে তো, এবং তার একেবারে অ্যাপেক্স বিন্দুতে বসে থাকা, হ্যাঁ, শেখ হাসিনাকে তো অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনা বলে না, এটা ব্যক্তি বলে না, যে কেউ ওই জায়গায় যদি বসে থাকতেন, তিনি যে এই অনাচার করতেন, তবে তাকে এই বিচারের আওতায় আনাটা তো অবশ্যই প্রয়োজন। সুতরাং এইটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ আছে, অস্বস্তি আছে। পত্রিকায় জিএম কাদের বলেছেন যে যদি শেখ হাসিনা না চলে যেত তাহলে কি যেন মানে ভয়ানক কিছু একটা ঘটে যেত, বা হ্যাঁ মানে মানে গিয়ে একটা একরকমের রক্ষা হয়েছে। আমার কথা হচ্ছে, হ্যাঁ মানে আমি বুঝলাম যে জনরোষের হাতে থেকে তাকে বাঁচানো গেছে, কিন্তু একই সাথে বাংলাদেশের জনগণের মনে তো এই ক্ষোভ আছে, অস্বস্তি আছে যে কিভাবে, হ্যাঁ, তাকে চলে যেতে দেয়া হলো, সেফ এক্সিট দেওয়া হলো, হ্যাঁ, কেন তখনই তাকে আটক করা হলো না। তো এইগুলো তো আসলে আছে। ফলে তাকে ফিরিয়ে আনবার কথাটা বলার মধ্যে দিয়ে যথার্থ অর্থেই তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনই ঘটিয়েছেন, এবং ফিরিয়ে আনা উচিত, বিচারের আওতায় নিয়ে আসা উচিত তাকে, এবং তার যে সহযোগীরা রয়েছে এই সমস্ত কিছুর পেছনে, হ্যাঁ, একটা একটা করে তাকে সাহায্য করেছে এত বছরের দুঃশাসন টিকিয়ে রাখতে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। প্রফেসর চৌধুরী সাইমা ফেরদৌস, এই প্রসঙ্গে একটু কথা বলি। সেটি হলো যে অনেকেই মানে এখন আপনার বরফ গলার কথা বলা হচ্ছে, তারা নতুন বয়ান তৈরি করার চেষ্টা করছে দিল্লি, কিন্তু এটা কিন্তু একটা কাটার মতো হয়ে রয়েছে যে হাসিনাকে নিয়ে তারা কি করবে। ব্যাপারটা হচ্ছে, দেখেন, এটা তো ব্যক্তিগত কোনো সম্পর্ক না। আমরা প্রত্যেকটা রাষ্ট্র যদি আমরা মনে করি যে পুরা বিশ্বের আমরা একটা অংশ, মানবাধিকার লঙ্ঘন যেখানেই হবে সেখানেই তো আমাদের একসাথে দাঁড়িয়ে যাওয়া উচিত, তাই না? তো এটা ব্যক্তিগত সম্পর্ক হলে চলে আসে, ঠিক আছে, আমার পরিবারের কেউ সেখানে, আমার মান অভিমানের ব্যাপার থাকতে পারে, সেখানে আমার মায়া থাকতে পারে, কিন্তু পরপর 3টা নির্বাচন থেকে শুরু করে ভোটাধিকার হরণ, এতগুলা গুম খুম, আয়নাঘরের মতো বাস্তবতা, প্রাতিষ্ঠানিক লুটপাট, একটা দেশকে তার সার্বভৌমত্ব নিয়ে টান দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু যখন বিশ্বের কাছে সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেসগুলা প্রেজেন্ট আছে, ভারত এই বোকামি করা উচিত বলে আমার মনে হয় না। বাংলাদেশের জনগণ, কারণ এটা তো বিশ্বের সবার কাছে, আপনি আমাদের যাদেরই বিশ্বের বিভিন্ন জনগণের সাথে যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে, তারাও কিন্তু বলছে যে বিচারটা কবে শুরু হবে, বিচারটা কিভাবে হবে। ভারত নিশ্চয়ই সেটা সে বুঝতে পারে। কোন অধিকার বলে আপনি এত বড়, এত অন্যায়, যে হর্তাকর্তা আমি যাকে বলি, একছত্র অধিকার তিনি যে রেখেছিলেন, হ্যাঁ, তাকে কিসের অধিকারে? আমরা তো বলছি না, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ন্যায় বিচার চাচ্ছে। আমরা বলছি না যে তার যতটুকু, যে মানুষেরই এই পুরা রেজিমে যার যতটুকুই অন্যায় আছে তার থেকে বেশি কেউ পাক। যার পাপ যতটুকু, আমরা চাইছি তার সাজাও ঠিক ততটুকুই হবে। সাজাকে লুকানো তো আরেক মানবাধিকার লঙ্ঘন হবে, একটা জাতির সাথে বেইমানি করা হবে। আমার মনে হয় না ভারত এই বোকামির পথে হাঁটা তাদের উচিত হবে। তবে তারা কি বলবে, ভারতকে নিয়ে কিছু বলা একটু মুশকিল। প্রফেসর সাইদ, মানবাধিকার প্রসঙ্গ কথা বললেন উনি। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে কিন্তু একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এবং আপনি জানেন যে মানবাধিকার এবং বাক স্বাধীনতা উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেখানে মানবাধিকার শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর কিন্তু কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উনি কিছু কথা বলেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গত 15 বছরে যা হয়েছে তার একেবারে বিপরীত। উনি মূল কথাটা বলেছেন যে এই সরকার মানবাধিকার এবং বাক স্বাধীনতাকে সমুন্নত রাখবেই। আমরা সেটা বিশ্বাস করতে চাই, এবং আমরা মনে করি যে সেটা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। এটা তো এমনিতেই একটা সাধারণ ব্যাপার যে মানবাধিকারকে সুরক্ষা সরকার দেবে, যে কোনো সরকারই দেবে, কিন্তু বাংলাদেশের এত তিক্ত অভিজ্ঞতা হয়েছে, বা বাংলাদেশ এত কিছুর মধ্যে দিয়ে গত 1.5 দশকে গেছে, বাংলাদেশের প্রায় সকল সরকারের ক্ষেত্রেই তো আপনার স্বাধীনতার পর থেকে সকল সরকারের ক্ষেত্রেই কিন্তু মানবাধিকার একটা বার্নিং ইস্যু হিসেবে এসে দাঁড়িয়েছিল স্বাধীনতার পর থেকে। তো এটা একটা ভিন্ন সময়, যেমন 90-এর পরে আমরা আশা করেছিলাম যে একটা ভিন্ন পরিবর্তন আসবে, একটা কনসেনসাস, একটা ঐক্যমত্য হবে, কতগুলো মৌলিক চেঞ্জ হবে। এখন তো আমরা সেইটা আশা করি যে হ্যাঁ নিশ্চয়ই এখন তো মানবাধিকারের ক্ষেত্রে, কিন্তু
মানে আমি একই সাথে কয়েকটা রেড ফ্ল্যাগ এখন উঠিয়ে রাখতে চাই, এখনই রাখতে চাই। কারণ হচ্ছে যে এই যে ধরুন অন্য ধর্মের মানুষ বলে কি তাকে এখন আমার দেশে সংকুচিত হয়ে থাকতে হবে, মাথা নিচু করে থাকতে হবে? একটা হচ্ছে আমাদের কালচারাল, রিলিজিয়াস, ট্রেডিশনাল, সোশ্যাল প্র্যাকটিস, কিন্তু নানা বা ধরেন এথনিক মাইনরিটি, পার্বত্য চট্টগ্রাম, হ্যাঁ, তারা বারবার বলছে যে আমরা তো স্বাধীনতা চাই না, আমরা তো স্বাধীনতা চাই না, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সেনা শাসন চাই না, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না, কিন্তু আমরা সেনা শাসন চাই না। কারণ মানুষজন এই কথাগুলো বলছে। এই ক্ষেত্রে আমি সরকারকে এই বেনিফিট অফ ডাউট দিতে রাজি আছি যে তারা রাজনৈতিক সরকার না, ফলে একটা রাজনৈতিক সরকারের যতটা গ্রিপ থাকে, যতটা নিয়ন্ত্রণ থাকে, এই সরকারের জন্য সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কঠিন। বিশেষ করে ফেলে যাওয়া যে স্বৈরাচারের ট্রেডিশন, তার উপরে এসে বসে নিজের নিয়ন্ত্রণ তৈরি করতে পারে। পুলিশ বাহিনীতে রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, পুলিশ ছাড়া যতটা যেরকম চলা দরকার তার চাঁদে হয়তো অনেক ভালো চলছে, কিন্তু এটা তো আইডিয়াল না এবং এটা তো চলবে না। পিটিএ মেরে ফেলার ঘটনা আপনি যেটা বললেন, ধরেন আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা না, ধরেন এমন ঘটনা তো ঘটছে যে বিচ্ছিন্নভাবে এখানে সেখানে মানুষ মরে যাচ্ছে। এটা তো আইন না, এটা তো আইনের শাসন না। ফলে যে কোনো অর্থে সবচাইতে ঘৃণ্য অপরাধীটাকেও, আমি তো চাইবো না যে শেখ হাসিনাকেও রাস্তার মধ্যে নিয়ে এসে মব লিঞ্চিং করা হোক, আমরা চাইবো আইনের মধ্যে, আইনের আওতায় আনতে। ফলে সারা দেশে মানবাধিকার নিশ্চিত করার কথাটা বলার সাথে সাথে কিন্তু অনেক অনেক বেশি দায়িত্ব। এবং আমি মনে করি সরকারের দিক থেকে এখন আসলে ওইটা ভেবে দেখা উচিত যে সরকার নানান ধরনের স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করতে বসবেন কিনা। আমরা কিন্তু ধরেন দেখেছি যে সরকার দায়িত্ব নেওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন একবার, কিন্তু আসলে কতগুলো পরিস্থিতি তৈরি হয়। হ্যাঁ, এখন কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করার জন্য সরকারের কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড নানান সিভিল সোসাইটির নানা ধরনের অ্যাক্টর আছে, মাঠের নানা ধরনের অ্যাক্টর আছে, রাজনৈতিক দলগুলো আছে, তাদের সকলের সাথে সরকারের একটা আস্থার সম্পর্ক, একটা ডায়ালগ, একটা আদান প্রদান। আপনি তো ডক্টর ইউনূস তো বারবার আমাদেরকে বলছেন যে তার সমালোচনা সরকারের সমালোচনা করতে, এই গঠনমূলক সমালোচনাটা আমি জোরে সোরে টেবিলের উপর রাখতে চাই। যে সরকার যদি ভেবে থাকেন যে কেবলমাত্র ধরেন এনজিও ম্যানেজমেন্ট আর গভর্নমেন্ট ম্যানেজমেন্ট এক না, তাই না? জনপ্রশাসন একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, তো সরকারের একটা বড় দায়িত্ব হচ্ছে আসলে এই আস্থার সম্পর্কটা তৈরি করা, যেটা কিন্তু আসলে মানুষের মধ্যে একটা উসখুস তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা মানুষের মধ্যে, আমরা যারা এই সরকারকে হোল হার্টেডলি এন্ডোর্স করেছি তাদের মধ্যেও উসখুস তৈরি হচ্ছে যে এইরকম জিনিস তো আমরা চাই নাই। হ্যাঁ, কোনো ধর্ম, লিঙ্গ, বর্ণ, কোনো পরিচয়ের কারণেই কেউ মার্জিনাল হবে, কেউ প্রিভিলেজড হবে, এইরকম আমরা চেয়েছি বাংলাদেশটা সবার হবে। এই ভূখণ্ডে যারাই আমরা কি এখন অমিত শাহর মতো বলবো? অমিত শাহ বলেছে বাংলাদেশিদেরকে এরকম করে রাখতে হবে। অমিত শাহ মিন করেছে, আসলে বাংলাদেশি কথাটা মিন করে ভারতীয় রাজনীতিতে যে ইনফিল্ট্রেটার বাংলাদেশি মানে হচ্ছে মুসলমান। অমিত শাহ আসলে ওইটাকে ইন্ডিকেট করেছে, বিজেপির রাজনীতি যেটা। এই কথা তো আমরা বলতে পারবো না, আমরা তো এইরকম রাষ্ট্র চাই না, আমরা একটা সভ্য দেশ চাই। এবং এই সভ্য দেশ নানা কারণে আমরা তৈরি করতে পারি নাই, নানা কারণে আমাদের দেশে কর্তৃত্বপরায়ণ, স্বৈরতান্ত্রিক নানা রকমের চর্চা দেশের ভিতরে তৈরি হয়েছিল। এখন তো আমাদেরকে এখান থেকে শুধরাতে হবে এবং সরকারের দায়িত্ব, এটা সরকারেরই দায়িত্ব, সরকারই শেষ পর্যন্ত অভিভাবকের জায়গায়। ফলে সরকারের দায়িত্ব হচ্ছে সকলের সাথে, এবং তার পেছনে তিনি তো দেখাতে পারেন যে তার পেছনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চাপ আছে, তার পেছনে ওয়েস্টার্ন মিত্র দেশগুলোর চাপ আছে। আপনাকে ভিন্ন মতকে ধারণ করার মতো অবস্থা তৈরি করতে হবে এবং ভিন্ন মতকে জায়গা দিতে হবে, তাকে তার অধিকারটুকু নিশ্চিত। তো আমার মনে হয় সরকার মানবাধিকার রক্ষার অঙ্গীকারের কথা বলছেন, সেটা আমাদেরকে আশা জাগায়, কিন্তু পরিস্থিতি ক্রমে এমন দিকে যাচ্ছে যে এই আশায় কিন্তু চিড় ধরতে শুরু করেছে। যদিও এটা খুব বেশি দিন সরকারের এখনো হয় নাই, কিন্তু একবার যদি ছোট্ট একটা ফাটল দেখা দেয় তাহলে এটা ভয়াবহ দিকে টার্ন নিতে পারে। আমার এটাই আশঙ্কার জায়গা। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নেব, এরপর এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসছে অভিমত। চোখ রাখুন বিটিভির পর্দায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। প্রফেসর চৌধুরী সাইমা
ফেরদৌস, আপনাকে যে প্রশ্নটা করব, যেটা ওই আলোচনার রেশ ধরি, সেটি হলো সেখানে যে মানবাধিকার কর্মকর্তারা ডক্টর ইউনূসের কাছে কিছু কথা তুলে ধরেছেন। সেগুলো হলো, তারা চেয়েছেন নিরাপত্তা খাতের সংস্কার, তারা চেয়েছেন সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার, তারা চেয়েছেন নির্বিঘ্নে ন্যায় বিচার যাতে প্রাপ্তি ঘটে, এবং হাসিনার স্বৈরশাসন আমলে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটক কেন্দ্রের কার্যক্রমের জবাব দিয়ে দেন। এই কয়েকটা জিনিস প্রফেসর ইউনূসের কাছে মানবাধিকার নেতৃবৃন্দ চেয়েছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? জুলাইয়ের যে আন্দোলন, সেটা তো চরম পর্যায়ে গিয়েছিল বলে 15 বছরের বাংলাদেশের মানুষের যে অসহ্য যন্ত্রণার শেষ ভাগটা জুলাইয়ে এসে আমি বলবো এটা বিস্ফোরিত হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাটায় বিস্ফোরণের কারণগুলা কি ছিল, কেন এত দুঃখ, ক্ষোভ, বঞ্চনা ছিল, তার ভেতরে এগুলাই ছিল। আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন অনেক সমালোচনা করছি, সমালোচনা করতে পারছি, গঠনমূলক সমালোচনা যেমন আসছে, খামোখা সমালোচনাও কিছু চলে আসছে, বা দুটাই কিন্তু প্রয়োজন। যে আপনি একদম খুব ফ্রিলি আমরা কথা বলছি, এবং আমরা যখন কথা বলছিলাম তখন আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে তিনি কিভাবে রিয়্যাক্ট করবেন। আমাদের চিফ অ্যাডভাইজার উনি কিন্তু বের হয়ে এসে প্রথম কথা বললেন, প্লিজ আমাদেরকে সমালোচনা করুন। এই যে সময়টা, ওই একটা কথা অনেক কিছু বলে দেয় কিন্তু। হ্যাঁ, তো সেই জায়গাটা আপনি দেখেন, ওখানেই আমাদের আন্দোলনের কারণগুলো পুঞ্জীভূত ছিল। বাক স্বাধীনতা আমাদের ছিল না, কোনো একটা কথা বলা, লেখক লিখতে পারছে না, সংস্কৃতি কর্মীরা তাদের চর্চাগুলো করতে পারছে না, কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না, এবং গুম খুনের উটগুলো তো আমরা বারবার যতবার বলবো তাও কম হবে না, বলতে হবে, বলা চলতে হবে। তো সেই জায়গাটা আমরা বলবো যে সাইদ ভাই যেগুলো বললেন তার সাথে বলি, আমাদের ওটা মূল দাবি। এখন আমাদের অনেক ধরনের সংস্কার প্রয়োজন, তার থেকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এই যে জাতীয় নিরাপত্তা। মানুষ আমাকে নিরাপদে আমার চলতে পারতে হবে। পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের কাছে তো থাকবে, কিন্তু অনেক বেশি আশা কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আছে যে তারা এই সংস্কারগুলোতে হাত দিবেন। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, দেখেন সরকার মব জাস্টিসের মতো যে কালচারটা, এটা কিন্তু বাংলাদেশের অনেক পুরানো। এটা এখন যখন হয় তখন আমাদের কষ্টটা বেশি হয়। তখন আমরা বলতে পারি বিভিন্ন রাজনৈতিক দল ছিল, ষড়যন্ত্র ছিল, এটা এখনও হয়তো বা ষড়যন্ত্র আছে, কিন্তু আমরা এই ষড়যন্ত্র কথাটা শুনতে শুনতে এত বেশি টায়ার্ড, আমরা আর শুনতে চাচ্ছি না ষড়যন্ত্র। এটা হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, কোনো জায়গায় মব জাস্টিস চলতে পারে, মবের সাথে জাস্টিস চলে না, মব লিঞ্চিং হতে পারে। এই কনসেপ্টটা, আইন আমি নিজের হাতে তুলে নিতে পারি না, কখনোই পারি না। সে যত ঘৃণিত অপরাধী হোক, আমার দেশে যতখানি আইনের ব্যত্যয় হোক, আমার দেশের মানুষ আইন হাতে নিজে তুলে নিতে পারবে না, সে চোর হোক, যেই হোক। এখন এই যে তোফাজ্জলের মতো কাহিনী বলেন, বা যতগুলো আমরা পাহাড় অশান্ত হচ্ছে এই একই ইস্যু ধরে কিন্তু। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে অনেকগুলা মূল দাবি আন্দোলনের যে জায়গাটায় আমাদের জীবন বাজি রেখেছিল আপামর জনতা, ছাত্রদের সাথে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে, যে জায়গা থেকে কিন্তু এই আন্দোলনে নেমেছিল জীবন বাজি রেখে, এবং অন্য যে কোনো সময়ের ঝুঁকি থেকে কিন্তু এই জুলাইয়ের ঝুঁকিটা বেশি ছিল। আয়নাঘরের বাস্তবতা বাংলাদেশে কিন্তু ছিল না, এবং প্রকাশ্য দিবালোকে নিয়ে যায়, এবং পার্শ্ববর্তী দেশের সহায়তায় যত রকমের আপনি বলবেন যে মানবাধিকার সব ঘটেছিল। দাবি কিন্তু এখন একটা জায়গায়, মূল জায়গাটাতে আজও অটুট আছে, যে আমি এই সংস্কারগুলো যেগুলো বলছেন সেগুলোর বিরুদ্ধে আমরা চাচ্ছি যে রিফর্মের কাজগুলো এখনই শুরু হোক, এবং যেভাবে ওনারা শুরু করে যাবেন সেটার ধারা যাতে পরবর্তী সরকাররা কন্টিনিউ করেন। শুরুটাতে ডিলে হচ্ছে, সেখানেই বোধহয় জনতার ক্ষোভ একটু একটু করে জমছে। এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে আশা প্রত্যাশাটা বেশি, এবং আমি বোধহয় ব্যক্তিগত জায়গা থেকেও সেই জায়গাটা আরও অনেক বেশি খুশি হব যদি আমি দেখে আসলে ওই জায়গাগুলায় একটা রিফর্ম হয়েছে, যে আমি আজকে যেমন কথা বলতে পারছি আমি আগামীতেও সেরকম কথা বলতে পারবো, সরকারে যে থাকবে আমি সমালোচনা করতে পারবো। প্রফেসর সাঈদ, আরেকটা বিষয়, এই মানবাধিকার কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠকটা হয়েছে সেখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবও উপস্থিত ছিলেন, অ্যাগনেস ক্যালামার্ট তার নাম। বছরের সম্ভবত 12বারেরও বেশি বাংলাদেশের নানান ঘটনা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতি দিতেন, এবং সেগুলো
গত সরকার তোয়াক্কাও করেনি একদম। উনি কিন্তু একটা কথা বলেছেন, যেটা আহ্বান জানিয়েছেন মূলত ডক্টর ইউনূসের সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উনি একটা আহ্বান জানিয়েছেন যে এই সরকার উচিত হবে কি যে একটি শক্তিশালী বার্তা পাঠানো, যে এটি নতুন বাংলাদেশ, আগের 15 বছরের বাংলাদেশ নয়। আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ অন্য কিছু চায়, তারা আর ওই শ্বাসরোধী ব্যবস্থায় ফিরতে চায় না। তো বার্তা দেওয়ার মানে হচ্ছে, মানে ধরুন গ্লোবালি তো কিছু স্ট্যান্ডার্ড নর্মস আছে, আপনার মানবাধিকারের কতগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ড নর্মস আছে, সেই নর্মসগুলোকে ফুলফিল করতে হবে। সেই পর্যায়ে রাতারাতি আপনার দেশ ইউরোপের দেশগুলো সমান ইয়ে অর্জন করবে না, কিন্তু এফিসিয়েন্সি অর্জন করবে না, কিন্তু লক্ষ্যটা থাকবে, আদর্শটা হচ্ছে যতদূর পর্যন্ত সম্ভব একটা যে কোনো কিছুকেই প্রশ্নের মধ্যে রাখা, যে কোনো কিছু নিয়ে আমরা কথা বলতে পারবো, যে কোনো কিছু নিয়ে আমরা সমালোচনা করতে পারবো, যেটা ডক্টর সায়মা বলছিলেন। আমার মনে হয় ওইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বার্তা দেওয়ার অর্থ হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশগুলো এবং উত্তর ঔপনিবেশিক দেশগুলো, যেখানে রাষ্ট্র আসলে সেইভাবে কাজ করে না। উত্তর ঔপনিবেশিক দেশগুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে যে রাষ্ট্রগুলো আপনার জনগণকে যতটা নাগরিকভাবে তার চাইতে বেশি প্রজা হিসেবে ডিল করে, এবং রাষ্ট্রের সাথে একটা সুশাসনের সম্পর্ক জনগণের যতটা হয় তার চাইতে জনগণকে আয়ত্তে রাখতে তারা লাঠি প্রয়োগ করে, বল প্রয়োগ করে বেশি, এবং সেইগুলোর ভুরি ভুরি নজির আপনি পৃথিবীতে পাবেন, বিশেষ করে এশিয়া এবং আফ্রিকাতে আপনি পাবেন যে এই দেশগুলোতে শাসনগুলো মূলত এরকম ছিল। তো এইটা হচ্ছে একটা যে বার্তা দেওয়ার অর্থ হচ্ছে উত্তর ঔপনিবেশিক সমাজের এই যে প্রজাদেরকে লাঠির বাড়ি দিয়ে ঠান্ডা করা এবং নাগরিকের অধিকার হরণ করা, যে চর্চাটা একদম স্বাভাবিককৃত হয়ে এসেছিল, নর্মালাইজড, এটাই নর্মাল। পুলিশ ধরে নিয়ে যে কথা বের করার জন্য উল্টা করে ঝুলিয়ে পেটাবে, এটা নর্মাল। আমরা ধরে নিয়েছি যে রিমান্ড হলে পেটাবে, সেটা শহীদুল আলমের মতো খ্যাতনামা আলোকচিত্রী হলেও পেটাবে, ঠিক আছে, মুশতাক হলেও পেটাবে। তো এখন আমরা ধরে নিচ্ছিলাম, মানুষ ধরে নেয় যে এটা হবেই। তো এখন এইটার বার্তা দেওয়ার অর্থ হচ্ছে এই পুরনো চর্চাগুলো, যেগুলোকে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যেগুলোকে উত্তর ঔপনিবেশিক সমাজগুলোতে একসময় স্বাভাবিক মনে করা হতো, সেগুলোর থেকে যে আমরা ডিপার্ট করছি, ওই বিন্দু থেকে যে আমরা ছেড়ে আসছি, আমরা যে আসলেই ওই খালি অর্থনীতির ইন্ডেক্সে আমরা ওই উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে যাচ্ছি তা না, আমরা মানবাধিকারের ইন্ডেক্সেও যে আসলে উন্নত দেশের দিকে যেতে চাচ্ছি, সেই যাত্রার সূচনা বিন্দু আমাদের এখন হবে, সেটা দেখানোর কথাই আসলে বলতে চাই। প্রফেসর সাইদ, একটি বিষয় যেটা নতুন বাংলাদেশের বার্তা দিতে বলেছেন তারা, একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে আমাদের যারা তরুণ সমাজ, তাদের চিন্তা চেতনা কিন্তু একেবারেই আলাদা। নিরাপদ সড়ক আন্দোলন যেটা হয়েছে এবং এই 2024-এর যে গণ অভ্যুত্থানটা হলো, এই দুটো ঘটনার মাধ্যমে তরুণদের মানসিক যে অবস্থাটা তৈরি হয়েছে, সেখানে বোধহয় নতুন বার্তা দেওয়া ছাড়া উপায়ও নেই কোনো সরকারের, এবং ভবিষ্যৎ রাজনৈতিক সরকার যদি হয় সেটা বোধহয় একই অবস্থা দাঁড়াবে। আপনার কি মনে হয়? এইটাই আমাদের আশা এবং ভরসার জায়গা। এত বড় যেই তরুণরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল, রক্ত দিয়েছে, তাদের বাবা মারা পথে নেমে এসছে, বাচ্চাকে ঘরে আটকে রাখেনি, বরং বাচ্চা যখন ঘর থেকে বেরিয়েছে তখন বাবা মা পাশে এসে দাঁড়িয়েছে। এই বাস্তবতার পরে কোনো শাসককেই অনাচার করতে দ্বিতীয়বার ভাবতে হবে, এইটুকু আমরা আশা করতে চাই। কিন্তু আবার ওই আশাটা শঙ্কার মধ্যে পড়ে যখন আমরা মাঠে মাঠে ভিন্ন ধরনের গর্জন, হুঙ্কার শুনি, গায়ের জোরের আওয়াজ যখন আমরা শুনি, তখন আমরা ভয় পাই। তো আমাদের প্রত্যাশা হচ্ছে এইটাই যে হ্যাঁ, নিশ্চয়ই এই তরুণরা অনেক কিছুর কথা বলছে, তারা কিন্তু ইনক্লুসিভনেসের কথা বলছে। তো ইনক্লুসিভ, এখন তরুণরা বলছে, তরুণরা চায় ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে, কিন্তু তরুণরা তো হচ্ছে একভাবে চিন্তা করলে আরেকবার মাঠে না নামলে তাদের হাতে তো কিছু নাই, তাদের হাতে বিচার নাই, আইন নাই, মানুষকে নিয়ন্ত্রণ করার কোনো অধিকার। বাচ্চারা 2 দিন ট্রাফিক কন্ট্রোল করেছে, তাতে আমরা বিরক্ত হয়েছি। মানুষ শেষের দিকে বিরক্ত হয়ে গেল যে বাচ্চারা এটা কি এদের কাজ নাকি, মানুষের অথচ তারা ভাবছে, ধরেন আবার কেউ কেউ খুব সহানুভূতির চোখে দেখেছে এই বাচ্চাগুলো সারাদিন না খেয়ে, একটা পয়েন্টে 2টা ট্রাফিক থাকার কথা, সেখানে 20টা বাচ্চা দাঁড়িয়ে আছে, অনেক ভুলভাল করেছে, কিন্তু হাউ সুইট যে তারা সারাটা দিন ধরে না খেয়ে না দিয়ে শুকিয়ে রোদের মধ্যে এই কাজগুলো করছে, অনেকে যাবার পথে খাবার দিয়ে যাচ্ছে, আবার মানুষজন বিরক্ত হয়েছে। তো সত্যিকার অর্থে তরুণদের মধ্যে তো পরিবর্তন আছেই, তরুণরা তো সত্যি আর পুরনো জায়গায় ফিরতে চায় না,
কিন্তু তরুণদের এইটাকে রক্ষা কবচটা দেবে কে? রক্ষা কবচটা দেবে হচ্ছে ইন্টারাইম গভর্নমেন্ট। তারাই হচ্ছে তরুণদের উপরে, যেটা ডক্টর ইউনূস বারবার বলছেন, উনি হয়তো কথা প্রসঙ্গে বারবার বলছেন যে এই ছাত্ররা, তা আমরা যোগ করব যে ছাত্র শুধু না, অবশ্যই ছাত্র জনতা, হ্যাঁ, ছাত্রদের আন্দোলন শুধু না, ছাত্র জনতার আন্দোলন। জনতা এখানে কোনো পার্শ্ব চরিত্র ছিল না, জনতা এই আন্দোলনের মধ্যেখানে ছিল। হ্যাঁ, কেটে খাওয়া মানুষ মারা গেছে, ছাপোষা মানুষজন, ছাপোষা কর্মজীবী মানুষ মরে গেছে। হ্যাঁ, তো এই আন্দোলন সবার আন্দোলন। তো এই আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তরুণদের মনে যে আশাবাদ, তরুণদের মনে যে আকাঙ্ক্ষা, সেই তরুণরা কিন্তু বাংলাদেশের দৃশ্যপট বদলে দিয়েছে। প্রথম যে দৃশ্যপট বদলানোর, স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এবার বাকিটা তরুণদের হাতে, তরুণদেরকে ফিরিয়ে দেবার, তরুণদেরকে পাল্টা প্রতিদান দেবার দায়িত্ব হচ্ছে এই সরকারের। এই যে বৈষম্য বিরোধী ওরা যে নামটা দিল আন্দোলনের, হ্যাঁ, এবং আমরা যেটা বলছি তরুণরা পাল্টে দিয়েছে, তরুণদের একদম যথার্থ বলেছেন, একদম ঠিক কথা। তবে আমি এটার সাথে একটু অ্যাড করব, বাংলাদেশের ইতিহাসে আপনি যদি ভাষা আন্দোলন থেকে বলেন, মুক্তিযুদ্ধ বলেন, 90-এর গণঅভ্যুত্থানের কথা বলেন, সবসময় কিন্তু বাংলাদেশের এই রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনে ছাত্রদের ভূমিকাই মুখ্য ছিল। তারাই সাধারণত প্রতিবাদে মুখর হয়, দেশের জন্য বারবার তারা সংগ্রামে লিপ্ত হয়। এইবার বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা যখন একেবারে অনেকটাই পর্যুদস্ত, বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী মাঠ পর্যায় থেকে মার খেয়েছে, মামলা হামলার মুখোমুখি হয়েছে, একেবারেই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো, আমি কিন্তু অনেকটা আশা হারিয়ে ফেলেছি। এই বোধহয় আমাদের এটা কিভাবে হয়, একটা নির্লজ্জের মতো ভোট চোর, ভোট ডাকাত, শুধু যে তারা চুরি করছে তা না, দেখেন সমাজের বিভিন্ন স্তরে আমরা ভোট চোরের সাথে সখ্যতা গড়ে তুলছি, আমরা সেটাকে সম্মানের মনে করছি। আমি একজন চোর, একজন ডাকাতের সাথে বসে আছি এবং আমার লজ্জা লাগছে না, বরং তার কাছ থেকে তাকে আমি পাওয়ার ফ্যাক্টর, কোথায় চলে গেছিল দেশ, কোথায় এই নৈতিক মব জাস্টিস দেখে আপনাদের অবাক হয় কেন? আমি তো বুঝতে পারছি না। আমরা কি এটা লালন করি নাই? এটা কোন ধরনের বিচার? আপনি শেয়ার বাজার লুট করে নিয়ে গেলেন, মধ্যবিত্ত কতগুলো ঘর আত্মহত্যা করেছে, সেই হিসাব তো এই দেশে আমরা যত সুশীল সমাজ যারা বলেন, তারা এই চোরদের সাথেই বসেই কিন্তু সম্মানিত বোধ করেছি আমরা, কোনো লজ্জা হয় নাই আমাদের। একটার পর একটা পদ পদবীর জন্য আমরা কিন্তু তাদেরকে বাবা দিয়ে গেছি, অ্যাজ ইফ কোনো ব্যাপার না। এখন তরুণরাই কিন্তু এই পট পরিবর্তন করেছে, কিন্তু আমি যেটা যোগ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যুগে যুগে তাই হয়েছে। তবে বৈষম্যর ব্যাপারটা এখানে এসছে গত রেজিমে। আমি এটা বিভিন্ন জায়গায় যে কথাটা বলি, এই যে ছাত্র জনতা যে এখন ইনক্লুসিভনেসের কথা বলে, ইনক্লুসিভ রাজনীতির কথা বলে, এটা খুব আশা জাগা নিয়ে একটা ব্যাপার। কারণ এই ফ্যাসিস্ট রেজিম সাধারণত তাই করে, ফ্যাসিস্টরা তারা কী করে, বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি করে, তাতে আপনার আমার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন ছোট ছোট গোত্রে ভাগ করে ফেলে, বৈষম্য সৃষ্টি করে, প্রতিহিংসা সৃষ্টি করে, আপনার আমার মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগটা তারা নিচ্ছে। এই তরুণরা সেই কৌশলটাকে বুঝতে পেরে নতুন করে যখন বাংলাদেশে সৃষ্টির স্বপ্ন দেখাচ্ছে, তারা যে কারণে বৈষম্য বিরোধী আন্দোলন বলছে, শুধু সেই আন্দোলনের সময় না, নতুন বাংলাদেশও যে কোনো ধরনের বৈষম্য বিরোধী হবে সেই স্পিরিটে থাকে। প্রফেসর সাঈদ, একটি বিষয় কিন্তু আমরা এই তরুণদের যে ভাবনার কথা শুনছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া তাদের যে বক্তব্য, যে চিন্তা প্রতিফলন আমরা লক্ষ্য করছি। কারণ আমরা যে সময় বেড়ে উঠেছি, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে, সেই সময় পলিটিক্যালের যে মেজাজ ছিল, এখন কিন্তু সেই মেজাজ নেই। এক, দুই নম্বর যেটা, সেটা হলো পলিটিক্যাল পার্টির যে কার্যক্রম এবং নেতৃবৃন্দের যে চিন্তার ধরন, এরা কি এই তরুণদের সাথে রিলেট করতে পারবে আপনার মনে হয়? পারতে তো হবে, না পারলে তো দল এক্সিস্ট করবে না। হ্যাঁ, কোনো চয়েস নাই, নতুন ভাষা শিখতে হবে। হ্যাঁ, কি মানুষ চাচ্ছে, রাজনৈতিক দলগুলো তো আসলে মানুষ যা চায় সেইটাকেই ধারণ করে এবং সেটাকেই প্রতিফলিত করে। তো এখন তারা তো বুঝতে পারছে যে মানুষজন কি চায়। তো এখন হ্যাঁ, একটা হচ্ছে যে বুঝতে পারা, আর বুঝতে পেরে তার মধ্যে দিয়েও আবার রাজনৈতিক দলের কর্মীরা, এত বছর ধরে আমরা ক্ষমতার বাইরে ছিলাম, আমাদের তো কর্মীরা এত আত্মত্যাগ করেছে, হ্যাঁ, এখন ওই আপনার এখন আমাদের গুছিয়ে নেবার সময়, হ্যাঁ, আখের গোছানোর সময়, এই আশঙ্কাগুলো থাকে মাঠ পর্যায়ে। এখন কিন্তু আমি প্রশ্নটা কিন্তু ওই জায়গাতেই,
এই যে প্রচলিত ধারণা আখের গুছানো, ক্ষমতা যাওয়া, আসলে অনেক দিন ধরে আমরা যে ধরনের পলিটিক্স দেখতেছি, তরুণরা কিন্তু এই পলিটিক্স একদম পছন্দ করে না। সে কারণে আমরা ধরেন জাতীয়তাবাদী দল, হ্যাঁ, জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃত্ব থেকে আমরা বারবার শুনছি, আমরা ধরেন অনেকেই ভেবেছিল যে জাতীয়তাবাদী দল কি এখন ক্ষমতা নেওয়ার জন্যে তৎপর হবে কিনা, মানে এখনই নির্বাচনের দাবি করবে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু দেখেছি যে জাতীয়তাবাদী দল কিংবা ধরুন জামাতে ইসলামী তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের যতটা সময় দরকার ততটা সময় তাদেরকে দেয়া। যদিও মানুষের মধ্যে কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব একরকম বলছে, মাঠ পর্যায়ে কিন্তু ঘটনা অন্যরকম ঘটছে। তো এইটা খুব ইন্টারেস্টিং যে মাঠ পর্যায়ে উপরে কেন্দ্রীয় নেতৃত্বের একই রকম নিয়ন্ত্রণ আছে কিনা জানি না, কেন্দ্রীয় নেতৃত্ব সম্ভবত বুঝতে পারছে যে এটা পুরনো তরিকায় চলবে না, কিন্তু মাঠ পর্যায়ের যে এক ধরনের উসখুস, এক ধরনের অধৈর্য, হ্যাঁ, ক্ষমতাকে কবজা করার যে অধৈর্য, সেটা মনে হয় মাঠ পর্যায়ে আছে। এবং এইটা দলগুলোকেও ভাবতে হবে, কেন্দ্রীয় নেতৃত্বকেও ভাবতে হবে যে কি করে তারা মাঠ পর্যায়ে এটাকে শান্ত করবে। আবার আরেক দিকে আছেন হচ্ছে আমাদের সেনাপ্রধান, তিনি কিন্তু 18 মাস বেঁধে দিয়েছেন। এটা কিন্তু হঠাৎ করে এই কথাগুলো, একটা সরকার তো হোমোজেনাস না, নানান পক্ষ থাকে, হঠাৎ করে এই কথাটা কোথা থেকে আসছে। এবং উনি 18 মাস বলার পরে কিন্তু এবার অন্যরাও দেখবেন এই 18 মাসে ফিরে যাবে। তো এইগুলো তো তাহলে চিন্তা করবার, আপনি যদি সত্যিই চান যে সরকার ঠিকমতো কাজ করুক, তাহলে আমাদের ইটস টু আর্লি টু স্পেকুলেট যে কতদিন লাগবে, কয়দিন লাগবে, কারণ প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে কাস্টমাইজ করে করে তার বদলটা ঘটাতে হবে। তো সেই কারণে আমার মনে হয় যে রাজনৈতিক নেতৃত্ব হয়তো একরকম করে বুঝতে পারছে, শীর্ষ নেতৃত্ব, কিন্তু মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মীরা একই রকমভাবে এটার সুদূর প্রসারী গুরুত্ব বুঝতে পারছে না। তারা হয়তো ব্যস্ত তাদের নগদ লাভ লোকসানের হিসাব করতে, কিন্তু এটা যে আখেরে তাদেরকে শুদ্ধ আবার সারা দেশকে ডোবাবে, এটা সম্ভবত তাদেরকে তাদের নেতাদের বোঝাতে হবে। প্রফেসর সাইমা ফেরদৌস, আসলেই কিন্তু তরুণদের পলিটিক্যাল ভাবনাটা একটু আলাদা, ভাবনাটা আলাদা। এবং সাইদ ভাইয়ের সাথেই যোগ করে ওই ধারাতেই বলছি যে সাইদ ভাই যেটা বলছিলেন যে মাঠ পর্যায়ে যে আমরা দেখতে পাচ্ছি দখলদারিত্বের কিছু কিছু ঘটনা ঘটছে, মাজার ভাঙা হচ্ছে, মোটামুটি বেশ দখলদারিত্বের একটা ব্যাপার চলছে। এখানে আশাজনক ব্যাপারটা যেটা আপনি দেখবেন যে বিএনপি যেহেতু বলা হয় যে পরবর্তী একটা বৃহত্তর দল, হ্যাঁ, তাদের আপনি দেখবেন যে আমি আগের যদি তাদের বক্তব্য শুনি আর এখন তাদের যে বক্তব্যগুলা দেখি, আকাশ পাতাল তফাৎ, অনেক অনেক আগে যেমন ছিল এখন অনেক। এবং এটা কিন্তু তরুণদেরই যে যেরকম রাজনীতি তারা দেখতে চায়, যেরকম বাংলাদেশকে দেখতে চায়, সেরকমই কিন্তু প্রতিফলনটা আছে। যেমন তারেক রহমান যখন বলেন যে কোনোভাবেই সরকারকে ফেল করতে দেয়া যাবে না, হেরে যেতে দেয়া যাবে না, তখন আশা জাগে। যখন অন্যান্য দলের নেতৃবৃন্দরাও বলেন যে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, তারা জাস্ট একটা রূপরেখা চাচ্ছেন, কিন্তু তারা কিন্তু সেইভাবে চাপ দিচ্ছেন না নির্বাচনের জন্য, এবং সংস্কারের কথা একইভাবে বলছেন। তো সেই জায়গাটায় বোঝা যায়। এখন মাঠ পর্যায়ে তাহলে কেন এখন আছে, সেটা দুটো একটা বাস্তবতা হতে পারে আমার ধারণা, এবং সেটাই হয়তো বা বাস্তবতা। নাম্বার ওয়ান, মাঠ পর্যায়ে আপনি যখন যাবেন, বাংলাদেশে কিন্তু এখন ল অ্যান্ড অর্ডার এখনও কিন্তু পুরাপুরি কাজ করছে না। যখনই আমরা এটার পথে আছে, আজকে থেকে নিয়োগ হয়েছে, আমার ধারণা ইনশাল্লাহ সামনে এটা অনেকখানি কমে আসবে। দ্বিতীয় পর্যায়ে আপনি দেখবেন যে সেন্ট্রাল জায়গা থেকে বিরোধী দলগুলার যে কেন্দ্রীয় পর্যায়ের বা থানা উপজেলা পর্যায়ে যে নেতাকর্মীরা, তারা কি কেউ বাংলাদেশে টিকে আছে? মেরে পিটে অর্ধেকই তো দেশের বাইরে কেউ লুকিয়ে বেড়াচ্ছে। তাদেরকে ফেরত আসতে সময় দিতে হবে। তারা যখন আসবে, দেশ ত্যাগী যে সমস্ত নেতারা আছেন তাদের কাছে এই মেসেজটা, তারা তো রাজনীতিবিদ। দেখেন, আপনি আজকে হয়তো বা আমি একজন শিক্ষক, আমি রাজনীতিবিদ না, রাজনীতি অন্য ধারা, এবং আমি আমার শিক্ষকতার মারপ্যাচ কিন্তু বুঝি। রাজনীতি যারা করেন তারাও মারপ্যাচ অবশ্যই আমার আপনার আগেই হয়তো বা বুঝবেন, এবং বুঝেছেন বলেই কিন্তু তারা এই মেসেজগুলো দিচ্ছেন। এই জায়গাটায় যখন সেই সমস্ত মাঠ পর্যায়ের যে কেন্দ্রীয় নেতা, যারা নেতা আছেন, তারা যখন ফেরত আসবেন, সুন্দর করে গুছিয়ে নেবেন, আমি একটা সুন্দর বাংলাদেশেরই প্রত্যাশা করি এবং সেই পথেই হাঁটছে। আপনি অল অফ আ সাডেন, তো এটা তো রূপকথা না যে বললাম সব কিছু ঠিক হয়ে গেল। এবং যারা দু একটা ঘটনা ঘটছে, যারা আখের গুছানোর চেষ্টা করছে, তাদেরকে কিন্তু স্ট্রং মেসেজ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন দল পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় আসার যথেষ্ট কারণ আছে, এবং আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক
পরিবর্তনটা অলরেডি হচ্ছে এবং হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নেব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। প্রফেসর সাইদ, একটি বিষয় আমাদের বাজারে বলুন, হালকা করে যদি বলি, বাজারে প্রচলিত রয়েছে যে এই সরকার হয়তো দীর্ঘদিন থেকে যাবে, কেউ বলছে থাকবে না। ইতিমধ্যে সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে সব কিছু শেষ করে দেওয়া দরকার, সব সংস্কার শেষ করা দরকার। এই প্রসঙ্গে যেহেতু নানান মহলে নানানভাবে আলোচনা হয়েছে, নিউ ইয়র্কেও টাইমস ক্লাইমেট ফরওয়ার্ডের যে সামিট, সেখানে কিন্তু সাংবাদিকরা প্রফেসর ইউনূসকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন যে আপনি পরবর্তী সময় প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা। জবাবে কিন্তু স্পষ্ট একটু মজা করে বলেছেন, আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। এই যে ওনার কিন্তু ইয়েতে জবাব চলে আসছে যে বিষয়টা, এই বিষয়টা আপনি আমাদের সম্পর্কে একটু বলবেন আমাদেরকে। না, মানে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে সরকারের মেয়াদ কতদিন হবে আসলে, বা সরকার আসলে কতদিন থাকবেন, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে যে ডক্টর ইউনূস রাজনীতিতে ইনভলভ হবেন কিনা। তো ডক্টর ইউনূস ওটা পরিষ্কার করেছেন যে তিনি রাজনীতিতে ইনভলভ হবেন না। কিন্তু সরকারের মেয়াদ বিষয়ে মনে হয় আমি জানি যে এটা ঠিক আঙুলে গুণে বলার কিছু না, মানে এটা ধরেন একটা স্পেকুলেট করা কঠিন সময়টা। বাংলাদেশের মানুষের মনে বা জনমানসে এই আশঙ্কা যে অনেক দিন থেকে যাবে, এই আশঙ্কা কেন? আমরা এর আগেও অনির্বাচিত সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমরা, যারা কিনা ক্ষমতায় এসে নানা কিছু এবং নানা দিন থেকে গেছেন, এবং তো এইগুলো একটা মানুষ ভাবে যে, এবং মানুষের দিক থেকে একটা গণতান্ত্রিক সরকার বা রাজনৈতিক সরকারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা আছে। যদিও রাজনৈতিক সরকারগুলো আমাদেরকে নানা সময়ে হতাশ করেছে, এবং সর্বশেষ শেখ হাসিনার সরকার রাজনৈতিক সরকার থেকে সরে গিয়ে একটা লুটপাটের সরকার, একটা স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়েছিল, কিন্তু তারপরেও মানুষ কিন্তু রাজনৈতিক সরকারের কাছেই ফিরে যেতে চায়। সেই কারণেই একটা হুইসপারিং, হয়তো একটা ফিসফাস আছে যে এই সরকার কি থেকে যাবে, এটা কি কতদিন থাকবে, লম্বা সময় থাকবে। যারা সক্রিয় রাজনৈতিক কর্মী তারা তো বটেই, যারা সক্রিয় রাজনৈতিক কর্মী নন তারাও এটা ভাবছে। আমার মনে হয় ডক্টর ইউনূস কিংবা তার উপদেষ্টারা তাদের আকাঙ্ক্ষার কারণে থেকে যাবেন, কিন্তু তাদের হাতে সত্যি সত্যি পর্বত প্রমাণ কাজ আছে। মানে প্রতিটা সেক্টরে তাদের কাজ করার আছে, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় তাদের কাজ করার আছে, একদম ক্ষমতার শীর্ষ থেকে শুরু করে একদম ক্ষমতার নিচ পর্যন্ত, গ্রাসরুট পর্যন্ত সর্বত্র তাদের কাজ করার আছে। এবং দুই হাতে কাজ শেষ করলেও সম্ভবত তাদের কাজ শেষ হবে না। তো এইরকম পরিস্থিতিতে তাদেরকে সময় দেয়াটাই, কাজ করতে দেয়াটাই হচ্ছে আমার মনে হয় যে বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হবে। প্রফেসর সাইমা ফেরদৌস, রাজনৈতিক দলগুলো কিন্তু এই সরকারকে সময় দিতে চায়। প্রফেসর ইউনূস তার বক্তব্য স্পষ্ট করেছেন, উনি আসলে ক্ষমতায় থেকে যাওয়ার, ক্ষমতার প্রতি তার যে লোভ, সেই বিষয়টি ভাবনার কোনো কারণ নেই। আপনি কি বলবেন এই বিষয়ে? এই ইন্টারিম গভর্নমেন্টের যে গভর্নমেন্টটা ফর্ম হলো, এখানে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি, তারা সভ্য সুশীল, প্রকৃত অর্থে সুশীল সমাজেরই একটা অংশ। ক্ষমতার লোভটা তাদের নাই, এটুকু বাংলাদেশের মানুষ জানে, বুঝে বলেই তারা কিন্তু বেশ উদার মনোভাব নিয়ে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এবং তাদেরকে সহযোগিতার জন্য তারা যে কোনো পর্যায় থেকে বাংলাদেশের মানুষ সেই সহযোগিতার জন্য এগিয়ে এসছে। তো এটা খুব স্বাভাবিক, এটা কখনো আমাদের মধ্যে প্রশ্ন আসে নাই যে তারা ক্ষমতার লোভে কেউ কন্টিনিউ করতে চাবেন। আর প্রফেসর ইউনূসের ক্ষেত্রে তো উনি পরিষ্কার করেছেন, এবং বাংলাদেশের মানুষেরও মনে হয়েছে যে সবার কিন্তু ওই প্রধানমন্ত্রীত্বের খায়ের সাথে সাথে থাকে না। হ্যাঁ, তো সেটা উনি ছিলেন, উনি ওনার ইমেজ অনুযায়ী কথা বলেছেন সেখানে। তবে যেটা বলছিলেন যে কতটুকু সময় লাগবে, 18 মাস কেন হলো, কেন উনি বলল, আসলে আমরা
প্রশ্ন করছি, প্রশ্ন আসাটা যেমন স্বাভাবিক, আমাদের অভিজ্ঞতা যেটা বলে সেখান থেকে আবার প্রশ্নটাকে যে আমরা এখানে রাখতে পারছি সেটাও অনেক নতুন পরিবর্তন বাংলাদেশের জন্য। 18 মাস লাগবে নাকি 2 বছর লাগবে নাকি তার থেকে কম লাগবে, সেটা বলবার জন্য আমাদেরকে আজকে বুঝতে হবে যে সংস্কারটা কি সংস্কার হবে। এখন সংস্কারের কিছু কিছু জায়গা আছে, দেখেন বা একটা দেশের প্রতিষ্ঠানগুলো সবটুকু ভেঙে পড়েছে। একটা মূল যে জায়গা, মেইন যে কাজটা সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা, ল অ্যান্ড অর্ডার, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, রাইট, সেই জায়গাটাতেই কিন্তু আমরা আসতে পারছি না। এটা আমরা স্লোথগতি কমপ্লেন করতে পারি, কিন্তু আমরা কিন্তু এটাও বুঝি ওপর থেকে নিচ পর্যন্ত যখন দুর্নীতিতে ভরে যায়, আমার মানসিক স্খলন হয়, আমি মানুষ হিসেবে মরে যাই, অনৈতিক হয়ে যায়। আপনি কাকে দিয়ে দেশ গড়বেন বলেন? আপনি একজন দুজন দিয়ে তো না, একটা প্রতিষ্ঠানের পুরোটা ভেঙে পড়েছে কিন্তু। তো আমাদের এই জন্যই মনে হয় যদি এই সরকার একটু বলে দেন যে তারা কি সংস্কার করবেন, তাহলে হয়তো আমাদের যারা তারা তো উল্লেখ করেছেন অলরেডি সংস্কার কমিশন গঠন করেছেন। এটা তো কমিশন গঠন করা, কিন্তু কোন কোন এরিয়াগুলাতে এটা তো মোটা দাগে তারা বলেছেন। কারণ কিছু কিছু সংস্কার 1 বছর কেন 10 বছর আপনার সময় লাগবে, শুরু করতে হবে। তাহলে কতটুকু তারা করে দিয়ে যেতে চান সেইগুলো হয়তো ওই যে আগামী মাসে প্রফেসর ইউনূস কিন্তু বলেছেন যে আসবে, তখনই বোঝা যাবে যে আসলে এটা কি 18 মাস 18 দিন না আরও 1-2 বছর কতটুকু লাগতে পারে। তার আগে বলাটা একটু মুশকিল যে কতটুকু আসলেই হওয়া উচিত। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা দুজন আমাদের সময় দিয়েছেন। আমরা মনে করি দর্শকদের আপনাদের কথার যে আপনারা যে ভাবনার জগৎটা তৈরি করেছেন তারা সেখান থেকে উপকৃত হবে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।